প্রিয় শিক্ষার্থী, আজ তোমরা ভেক্টর অধ্যায়ের সপ্তম লেকচার দেখছো। তোমরা গত পর্বে যা শিখেছো তা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকের লেকচারে তোমরা শিখবে ক্রস গুণন সম্পর্কে। ক্রস গুণনের অপর নাম হচ্ছে ভেক্টর গুণন। আর এই ভেক্টর গুণনের ধর্ম এবং কিছু সূত্র সম্পর্কে তোমরা জানতে পারবে এবং এই সূত্রগুলো প্রয়োগ করে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করবে। তোমরা এখানে ক্রস গুণন সম্পর্কে দেখতে পাচ্ছ। আগের লেকচারে তোমরা স্কেলার গুণন বা ডট গুণন সম্পর্কে জেনেছিলে। দুটো ভেক্টরের ডট গুণন হয় ওই ভেক্টর দুটোর মান এর সাথে গুণ হয় cos থিটা। কিন্তু এবারে ভেক্টর গুণনের ক্ষেত্রে তোমরা দেখো, ভেক্টর গুণনের অপর নাম ক্রস গুণন, তোমরা নিশ্চয়ই জানো। এখানে ক্রস গুণনের ক্ষেত্রে দেখো ওই ভেক্টর দুটির মান এর সাথে গুণ হবে সাইন থিটা এবং এর সাথে বাড়তি একটি একক ভেক্টর যুক্ত হবে। এই একক ভেক্টরের পরিচয় হচ্ছে এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর এর সাথে একটি লম্ব ভেক্টর। এই একক ভেক্টরের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি এই স্ক্রুর ডান দিকে যেভাবে ঘুরে এভাবে এই একক ভেক্টরটি ঘূর্ণায়মান। আশা করছি তাহলে তোমরা পার্থক্য বুঝতে পেরেছো। স্কেলার গুণনের ক্ষেত্রে cos থিটা আসে এবং দুটো ভেক্টরের মানের গুণফল, আর এখানে ক্রস গুণনের ক্ষেত্রে বা ভেক্টর গুণনের ক্ষেত্রে ওই ভেক্টর দুটোর মানের গুণফল তার সাথে আসে সাইন থিটা এবং তার সাথে বাড়তি একটি একক ভেক্টর যুক্ত হয়, যেই একক ভেক্টরটি এই দুটো ভেক্টরের সাথে লম্ব। এবারে ভেক্টর বা ক্রস গুণনের কতগুলি ধর্ম তোমরা এখন শিখবে। দেখো, এ ও বি ভেক্টর দ্বয় সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল 0 বা পাই। এ ভেক্টর যদি এই হয়, বি ভেক্টর যদি এইরকম হয়, তাহলে দেখো এইখানে কিন্তু কোণটা হচ্ছে 180 ডিগ্রি বা পাই। সেই কথাই বলেছে, সমান্তরাল হলে 180 ডিগ্রি। এখন শূন্য কোণ ক্ষেত্রে আসে, যদি এইটা এ ভেক্টর হয় আবার একই জায়গা থেকে শুরু হয় এইটা যদি বি ভেক্টর হয়, তাহলে কিন্তু এখানে 0 ডিগ্রি দুটো ভেক্টরের মাঝে। তাহলে আমরা বলতে পারি সমান্তরাল হলে হয় 0 ডিগ্রি নয়তো 180 ডিগ্রি হবে। আর এই সমান্তরালের ক্ষেত্রে যদি 0 180 ডিগ্রি হয়, তাহলে আমরা যদি এইখানে মান বসিয়ে দেই 0 বা 180 ডিগ্রি, তাহলে কিন্তু ডান পাশটা টোটালটাই 0 হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যখন সমান্তরাল হয় দুটো ভেক্টর, তার ক্রস গুণন ইকুয়াল 0 ভেক্টর হয়ে যায়। 2 নম্বরে দেখো, ভেক্টর গুণন বিনিময় বিধি মেনে চলে না। 3 নম্বরে, সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়, একটি সামান্তরিক দেখো এইটা 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 যদি এ ভেক্টর হয়, এইটা যদি বি ভেক্টর হয়, সন্নিহিত বাহুদ্বয় দ্বারা সূচিত হয়, তাহলে এর ক্ষেত্রফল হবে এই যে সন্নিহিত বাহু দুটি এর গুণফলের মডুলাস। আর 4 নম্বরে দেখো, কোন ত্রিভুজের দুটি বাহু যদি এ ভেক্টর বি ভেক্টর দ্বারা সূচিত হয়, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু মডুলাস এ ক্রস বি। আবার 5 নম্বরে দেখো, এ ও বি দ্বারা কোনো সামান্তরিকের যদি কর্ণদ্বয় সূচিত হয়, এর যদি কর্ণ থাকে এই দুটো, একটা এ একটা বি হয়, দুটো ভেক্টর দ্বারা নির্দেশিত হয়, তাহলে এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ভেক্টর বি ভেক্টরের ক্রস গুণন তার মডুলাস। এখন একেবারে শেষেরটা দেখো, আমরা এইটা একটু পরে দেখতেছি। এ ভেক্টর ও বি ভেক্টর দুটির সমতলের উপর লম্ব একক ভেক্টর। এ ভেক্টর এবং বি ভেক্টর, এ ভেক্টর এবং
বি ভেক্টর, এইটা যদি এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয়, তার সমতলের উপর লম্ব একক ভেক্টর। এটা কিন্তু শুধু একক ভেক্টর না, অনেকেই এলোমেলো করে ফেলো, এই দুইটা ভেক্টরের লম্ব একক ভেক্টর। অর্থাৎ এই একক ভেক্টরের মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই একক ভেক্টরের মান নির্ণয় করার সূত্রটা হচ্ছে প্লাস মাইনাস উপরে দুটো ভেক্টরের ক্রস গুণন আর নিচে তার মান। এখন আমরা এই 6 নম্বর দেখব। 6 নম্বরে দেখো, আই এর সাথে আই ক্রস গুণন করলে কত আসে, এই মানগুলো আমাদের অঙ্ক করতে গেলে জানা লাগবে। তোমরা ডট গুণনের ক্ষেত্রে জেনেছিলে আই ডট আই হচ্ছে 1, আই ডট জে হচ্ছে 0। এইরকম সবগুলোই 0, শুধুমাত্র নিজের সাথে নিজের ডট গুণন অন হতো। কিন্তু ক্রস গুণনের ক্ষেত্রে ভিন্ন হবে। দেখো, দুটো যদি আই এর সাথে ক্রস গুণন করি, তাহলে এই সূত্রেই আমরা যদি মান বসিয়ে দেই, তাহলে দেখো এইখানে একক ভেক্টর আর এইখানে আই ভেক্টরের মান, এইখানেও আই ভেক্টরের মান, সাইন, যেহেতু একই জিনিসের সাথে ক্রস গুণন, এজন্য এখানে 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রি সমান সমান তোমরা জানো 0, তাহলে এই ডান পাশের অংশটুকু 0 হয়ে যায়। একইভাবে আমরা বলতে পারি, এই যে আইয়ের সাথে আই নিজের সাথে যে ক্রস গুণন করেছে 0 হয়েছে, তাহলে জে এর সাথে জে, কে এর সাথে কে করলেও 0 হবে। আবার যদি ভিন্ন জিনিসের সাথে এরা ক্রস গুণন করে, অর্থাৎ আই ভেক্টরের সাথে জে ভেক্টর, দেখো এটা বোঝার জন্য একটা সহজ উপায় তোমাদেরকে শিখিয়ে দেই। ধরো এইখানে আই ভেক্টর আছে উপরে, এইখানে আছে জে ভেক্টর, এইখানে আছে কে ভেক্টর। এখন ঘড়ির কাঁটা নিশ্চয়ই এই দিকে ঘুরে, ডান দিকে ঘুরে। তাহলে আই এর সাথে জে গুণ করলে তোমরা এখানে দেখো ক্যালকুলেশনের পরে এখানে আসে কে ভেক্টর। তাহলে আমরা বলতে পারি আই এর সাথে জে যখন আমরা গুণ করব, আই গুণ জে কোন দিকে গেছে, ঘড়ির কাঁটার দিকে গেছে। যখন ঘড়ির কাঁটার দিকে গেছে, তখন বাকি ভেক্টর আছে কোনটা, কে ভেক্টর। তাহলে সেই ভেক্টরটাই হবে উত্তর, অর্থাৎ আই এর সাথে জে ক্রস গুণন করলে হবে কে ভেক্টর। একইভাবে জে এর সাথে যদি কে করি, এই জে এর সাথে কে দেখো এদিকে ঘড়ি কাটার দিকেই গেছে, তার বাকি থাকে কোনটা, আই ভেক্টর, তার মানে আই। কে এর সাথে আই ঘড়ি কাটার দিকে গেছে, কে এর সাথে আই থাকে বাকি জে, এই জে ভেক্টর এখানে হয়েছে। কিন্তু এইবারে দেখো, আমরা যদি জে আই লিখি, আই জে না লিখে যেটা আগে লিখি, সেক্ষেত্রে কি হবে। দেখো জে আছে এদিকে আর আই আছে ওই দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে। তার মানে জে আই গুণ করলে বাকি থাকে কে, যেহেতু এইখানে ঘড়ির কাঁটার বিপরীতে গেছে, এজন্য এইখানে মাইনাস কে হয়েছে। একইভাবে কে জে দেখো, কে জে এদিকে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কে জে বিপরীত দিকে গেলে বাকি থাকে আই, এজন্য মাইনাস আই হয়েছে, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছে। একইভাবে এইটা মাইনাস জে। তাহলে দেখো নিজেদের মধ্যে এরা যদি ক্রস গুণন করে তাহলে 0 হয়, যদি অপরের সাথে যদি ক্রস গুণন করে তাহলে আমাদের দুটো জিনিস দেখতে হবে, একটি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে। যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে বাকি যে একক ভেক্টরটি থাকে সেটি উত্তর হবে, আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয় তাহলে বাকি যে একক ভেক্টরটি থাকে তার সাথে একটা মাইনাস সাইন হবে, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ভেক্টর গুণজ। এবার তোমরা দেখবে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে দুটো ভেক্টরের ক্রস গুণন কিভাবে করতে হয়। যদি একটি ভেক্টর এ এর মান দেয়া থাকে এভাবে,
আর বি ভেক্টরের মান দেওয়া যদি থাকে এভাবে, তাহলে দুটোর ক্রস গুণন হবে একটি নির্ণায়কের মতো। দেখো এখানে হবে আই জে কে, তিনটি একক ভেক্টর উপরে দেওয়া আছে, আর যে আই ভেক্টরের যে সহগ, জে ভেক্টরের সহগ, কে ভেক্টরের সহগ এইখানে দেওয়া আছে তিনটি যখন এই ভেক্টরের ক্ষেত্রে, আর বি ভেক্টরের ক্ষেত্রে বি1 বি2 বি3 এখানে দেওয়া আছে। তাহলে তোমরা যদি এইখানে দেখো আই ভেক্টরের সাথে যদি সহগ 2 3 এখানে যদি 4 থাকতো তাহলে আমরা এখানে 2 3 4 লিখতাম। আবার এখানে যদি 5 6 7 থাকতো এখানে আমরা 5 6 7 লিখতাম। দেখো এবারে এই লাইনটা কিভাবে আসলো। প্রথমেই আমাদের এই আই একক ভেক্টর নিতে হবে, এই আমরা নিলাম। তারপর এখানে সারি কলাম এই সোজাসুজি বাদ দিতে হবে। তোমরা এই অঙ্কগুলো নির্ণায়ক, ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ে করেছো, অনেকেই হয়তো বা করনি, তারাও বুঝতে পারবে আশা করি। দেখো এখানে যখন আমরা আই ভেক্টর নিয়েছি, আই এর সারি এবং কলাম বাদ দিয়েছি, তাহলে বাকি থাকে এই চারটি উপাদান। এখান থেকে ক্রস গুণন করব। এইখানে দেখো a2 b3, এইখানে a2 b3 দুইটার গুণ করলাম। এখন আমরা এই দিকে গুণ করব b2 a3, আর মাঝে এটা হলো সূত্রের মাইনাস, এইটাও হচ্ছে সূত্রের মাইনাস। তোমরা যারা ম্যাট্রিক্স নির্ণয় করেছো তারা অবশ্যই জানো এই সূত্রের মাইনাসগুলো কিভাবে আসে, প্লাস মাইনাসগুলো ম্যাট্রিক্স ও নির্ণায়কের ভুক্তি এবং সহগুণক অনুসারে এই প্লাস মাইনাসগুলো আসে। যাই হোক, তবুও তোমরা মনে রাখবে এইখানে প্লাস, এইখানে মাইনাস, এইখানে প্লাস, এটা তোমরা এখন সূত্র হিসাবেই ধরে নাও। আর এইখানে প্রত্যেকটার মাঝেই মাইনাস চিহ্ন হবে। তার মানে এবারে জে এর ক্ষেত্রে আমরা এই সূত্রের মাইনাস লিখলাম, এইখানে জে লিখলাম, জে এর সারি কলাম বাদ দিলাম। তাহলে a1 b3 এখন সূত্রের মাইনাস। আবার এই কোণায় আছে এই দুইটা b1 a3, তাহলে এই টার্ম শেষ। এবারে আবার প্লাস, আবার যখন প্লাস তখন আমরা এই কে একক ভেক্টর নিলাম, এই সারি কলাম বাদ দিলাম। তার মানে এই আর গুণ করলে a1 b2, এবারে দেখো b1 a2 আর মাঝে হচ্ছে মাইনাস সাইন। তাহলে তোমরা বুঝতে পেরেছো এখানে যদি কোনো সংখ্যা দিয়ে দিত a1 a2 a3 b1 b2 b3 স্থলে কোনো অঙ্ক বা সংখ্যা দিয়ে দিত, তাহলেও তোমরা এই আকারেই লিখতে। দেখো যদি তিনটি ভেক্টর দেয়া থাকে, ধরো দুইটি ভেক্টর, এইখানে এই দুইটি ভেক্টর দেয়া আছে এবং সি ভেক্টরটি এরকম দেয়া আছে, তাহলে তিনটি ভেক্টর যদি একই সমতলীয় বলে তাহলে তোমরা সব সময় মনে রাখবে এ ভেক্টর বি ভেক্টর এর ক্রস গুণনের সাথে সি ভেক্টরের সাথে ডট গুণন ইকুয়াল 0 হবে। অথবা এই আকারেও লেখা যায়। এই আকারটা দেখো, যেহেতু এখানে তিনটা ভেক্টর এসেছে তাহলে আই জে কে বাদ দিয়ে দেখো এই এ ভেক্টরের তিনটে উপাদান লিখলাম, a1 a2 a3, আবার বি ভেক্টরের তিনটে উপাদান b1 b2 b3, আবার সি ভেক্টরের তিনটি উপাদান c1 c2 c3 ইকুয়াল 0 লেখা যায়। যখনই তোমাদের তিনটি ভেক্টর একই সমতুলীয় বলবে সরাসরি তোমরা এইভাবে লিখতে পারবে। আর এইটার মান তোমরা এইভাবে করলেই হবে। এখানে আই এর পরিবর্তে আবার এই দেখো a1 নিবা, যখন এখানে ধরো a1 তখন এই সারি এই কলাম বাদ যাবে। আবার যখন এইখানে জে এর পরিবর্তে, এখানে তো আর জে নাই, এখানে আছে a2 নিবা, তখন এই সারি এই কলাম বাদ যাবে, এখানে a2। আবার যখন a3 নিবা তখন a3 নিলে এই কলাম এই সারি বাদ যাবে, থাকবে এইটার মধ্যে হিসাব করবে। তো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে ক্রস গুণন করতে গেলে নির্ণায়কটা জানা লাগে।
দেখো এইখানে এই জিনিসটা খেয়াল করো, এইটার মান সমান সমান এটা লেখা যায়, এটা সমান সমান এই তিনটেই লেখা যায়। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এটাকে ত্রয়ী স্কেলার গুণন বলা হয়। আর যদি কোনো সামান্তরিকের এবিসি ধারক বিশিষ্ট কোনো সামান্তরিকের ঘনবস্তুর আয়তন নির্দেশ করতে বলে তাহলে তোমরা সরাসরি এটার মান বের করলেই হয়ে যাবে। তাহলে আমরা ক্রস গুণনের সূত্রগুলি একসাথে দেখি। ক্রস গুণনের সূত্র সরাসরি এ ক্রস বি, এটাকে আমরা সূত্র আকারে এভাবেও লিখতে পারি অথবা এটাকে এভাবেও লেখা যায়। অর্থাৎ এই যে আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টরকে উপরে লিখে এর সহগ এই এ এর ক্ষেত্রে এরকম, বি এর ক্ষেত্রে এরকম লেখা যায়। এ ও বি ভেক্টরের লম্ব দিকের একক ভেক্টর তোমরা একটু আগে দেখেছো, এটা এরকম সূত্র আকারে। এই মানগুলো তোমরা অবশ্যই জানো। তাদের দেখো ডট গুণনের ক্ষেত্রে তোমরা আগেই শিখেছিলে 1 হয় নিজেদের সাথে নিজের এবং অপরের সাথে গুলো 0 হয়ে যায়। কিন্তু ক্রস গুণনের ক্ষেত্রে নিজেদের সাথে নিজের ক্রস গুণনের ক্ষেত্রে 0 হয়ে যায়, অপরের সাথে গুণ যখন হবে তখন দেখতে হবে ঘড়ি কাটার দিকে নাকি বিপরীত দিকে, সেই অনুসারে প্লাস মাইনাস বসে। এ ও বি ভেক্টর দ্বয় সমান্তরাল হলে দুটো ভেক্টরের ক্রস গুণন 0 হয়, তাও তোমরা একটু আগে দেখেছো। আর তিনটি ভেক্টর একই সমতলে বা সমতলীয় হলে এরকম লেখা যায়। তো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এখন গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এ ভেক্টর এবং বি ভেক্টর এবং সি ভেক্টরের মান দেয়া আছে, এই জিনিসটার মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এ ক্রস গুণন হচ্ছে বি ক্রস গুণন সি। তাহলে আমরা আগে বি ক্রস গুণন সির মান বের করে নেই। দেখো বি ক্রস গুণন সি মানে কি, বি আর সি যখন গুণ করব আই জে কে উপরে লিখলাম, তারপর এর সহগ বি এর ক্ষেত্রে 2 -1 আর এখানে হচ্ছে অন, এই 2 -1 অন এখানে লিখলাম। সি এর ক্ষেত্রে 1 3 -2 1 3 -2 এখানে লিখলাম। দেখো 1 3 -2 কিভাবে আসছে, এইখানে ধরো একটা 1 আছে, এইখানে +3 আছে, এইখানে -2 আছে, সেটা লিখলাম। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, আগেই তোমাদেরকে দেখিয়েছি, প্রথম এই আই নিবে, এটার কলাম সারি বাদ, তাহলে এইখানে -1 আর এখানে -2 গুণ করলে 2 একে 2 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। আর এটা হলো সূত্রের মাইনাস আর এখানে 3 একে 3। একইভাবে দেখো এইটা হলো সূত্রের মাইনাস, যখন তোমরা যে মাঝেরটা করেছিলে তখন এখানে সূত্রের মাইনাস বসিয়েছিলে, তারপরে এইখানে সারি কলাম বাদ দিলে এইখানে 2 2 -2 দুগুণে 4, এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য -4, আর এইটা হচ্ছে সূত্রের মাইনাস 1 একে 1। আবার এইটা সূত্রের প্লাস, আমরা যখন আবার কে ভেক্টর নেব তখন এইটা নিলাম 3 দুগুণে 6, আর এইখানে দেখো সূত্রের আছে মাইনাস, আর এই যে 1 একে 1 এখানে -1 আছে, এই জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, +1। এখন ক্যালকুলেশন করলে বি ক্রস সি আসে -i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 7k ক্যাপ। এখন আমাদের যেহেতু এই মানটা পেয়ে গেছি, এইটার সাথে আবার এই মানের সাথে ক্রস গুণন করতে হবে। তো দেখো এই মানটা কত, আবার আমরা ij কে নিলাম, আর এই ভেক্টরের মান হচ্ছে 3 1 -2 3 1 -2 আমরা লিখলাম। আবার এই বি ক্রস সির মান পেয়েছি -1, এইখানে -1 এইখানে +5 আর এইখানে হলো +7, সেটাই লিখেছি -1 +5 +7। এখন এই প্রক্রিয়ার মতো এইটা যেভাবে করেছো গুণ, একইভাবে করলে এখানে আসে এই যে 17 i ক্যাপ -19 j ক্যাপ প্লাস 16 k ক্যাপ। এই হচ্ছে নির্ণয় অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, একেবারেই সহজ। এবারে দেখো ধ্রুবক এর মান নির্ণয় করো
যেন এখানে তিনটা ভেক্টরের মান দেয়া আছে, ভেক্টর ত্রয় একই সমতলে থাকে। সমতলে থাকলে তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে সমতলের কিভাবে করতে হয়। আমরা তিনটা ভেক্টর যেহেতু নাম দেয়া নাই, এজন্য আমরা নাম দিলাম এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। আর সমতলীয় হলে তোমরা জানো যে এই প্রত্যেকটার মানের সহগ বসাতে হবে, তারপরে ইকুয়াল 0 হবে। তাহলে এইখানে এর ক্ষেত্রে সহগগুলো হচ্ছে 2 + 1 - 1, 2 1 - 1। বি ভেক্টরের ক্ষেত্রে 3 - 2 4, 3 - 2 4। সি ভেক্টরের ক্ষেত্রে দেখো 1 - 3 a, 1 - 3 a বসালাম, ইকুয়াল 0। এখন দেখো আমরা যখন এই 2 নিয়ে কাজ করব তখন সারি কলাম বাদ যাবে, তার মানে -2a, এই 2 লিখলাম, এই 2টা কিন্তু এই 2, -2a, এইটা গুণ করলে -2a, আবার সূত্রের মাইনাস আছে একটা, 3 4 12, সূত্রের মাইনাস, আর এই -12 প্লাস হয়ে যায় +12, এইটা সূত্রের মাইনাস। আবার যখন অন নেব তখন আমাদের সারি কলাম বাদ দিতে হবে, 3a মাইনাস এই সূত্রের মাইনাস 4, 4 একে 4। একইভাবে তোমরা বাকি অংশ করবে, দেখবে ক্যালকুলেশন করলে এখানে 5 আসে। এবারে তোমরা আরো একটি অঙ্ক দেখতে পাচ্ছ, এই ভেক্টরের মান দেয়া আছে, বি ভেক্টরের মান দেয়া আছে, দুইটি ভেক্টরের উপর লম্ব এরূপ ভেক্টর। লম্ব এরূপ ভেক্টর তোমরা মনে আছে এই ভেক্টরের মানটি নির্ণয় করতে বলেছে। দেখো লম্ব একক ভেক্টরের মান হচ্ছে প্লাস মাইনাস এ ভেক্টর বি ভেক্টরের ক্রস গুণন এবং এদের মান ভাগ। তার মানে আগে আমাদের বের করতে হবে ক্রস গুণনের মান। ক্রস গুণনের মান তোমরা একটু আগে দেখেছো, তোমরা এভাবে মান বের করবে। এখানে মান পেয়েছি আমরা এটা। এখন কোন একটি, এইটা যেহেতু একটা ভেক্টর, কিসের ভেক্টর? এ ক্রস গুণন বি এর ভেক্টর। এইটা এ ক্রস বি করে যে ভেক্টরের মান পেয়েছি এটা হচ্ছে এইটা। এটার আবার মান বের করতে হবে। তোমরা জানো এ ভেক্টর যদি হয় এর মান হচ্ছে মডুলাস। তার মানে এইখানে যেহেতু সূত্রে আছে নিচে মডুলাস এ ক্রস বি, তাহলে এই ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তাই মান কি? বর্গমূল এই আই ভেক্টরের সহগ -16 এর হোল স্কয়ার প্লাস জে ভেক্টরের সহগ -27 এর হোল স্কয়ার প্লাস কে ভেক্টরের সহগ -17 এর হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে এইটা আসে। তোমরা রাবগুলো খাতায় করবে নিজেরা। তারপর দেখো আমাদের কিন্তু মানগুলো সব পাওয়া হয়ে গেছে। এ ক্রস বির মানও পেয়েছি এবং তারও মান পেয়েছি। তাহলে এই সমীকরণে যদি আমরা বসিয়ে দেই, এইটা লিখতে পারি ইহাই নির্ণয় অ্যান্সার। তো দেখো এই অঙ্কের মতো আরেকটি অঙ্ক তোমাদের বাসার কাজ। এ ভেক্টরের মান দেয়া আছে, বি ভেক্টরের মান দেয়া আছে। এই এ ভেক্টর বি ভেক্টর এর সমতলের উপরে লম্ব একক ভেক্টর নির্ণয় করবে। হুবহু এইভাবে সেম সূত্রের মাধ্যমে তোমরা এটা বের করবে। আশা করছি তোমরা পারবে। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।